আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা শিখব লেনদেন চিহ্নিতকরণ এবং হিসাব সমীকরণে লেনদেনের যে প্রভাব রয়েছে। এই লেনদেনের প্রভাবে আমরা দুটি উদাহরণ কিন্তু আমরা গত পর্বে শিখেছি। তো আজকে শিখব তোমাদের 19 নাম্বার পৃষ্ঠা নাম্বার 19। হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 19-এ যে একটি কাজ দেওয়া ছিল, এই কাজের সমাধানটি আমি তোমাদেরকে করে দেব। তো আশা রাখি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং এই কাজের সমাধানটি পুরাপুরিভাবে বুঝে নেবে। তো চলো শুরু করা যাক। কি বলা আছে দেখো, বলা আছে জনাব নার্গিস আক্তার মার্চের 1 তারিখ 2025 তারিখে নার্গিস টেইলার্স নামে ব্যবসা শুরু করে। তাহলে কি নামে ব্যবসা শুরু করলো? নার্গিস টেইলার্স নামে ব্যবসা শুরু করলো। প্রথম মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। তাহলে মালিকের নাম কি? জনাব নার্গিস। আর প্রতিষ্ঠানের নাম কি? নার্গিস টেইলার্স। তার কি ব্যবসা শুরু করলো? টেইলারিং ব্যবসা শুরু করলো। তো টেইলারিং ব্যবসা মানে কি? এখানে কাপড় সেলাই করে আয় করা হয়। ঠিক আছে, তার মানে কাপড় সেলাই করে যে আয়টা করা হবে সেটি হলো তার মূল আয়ের উৎস। তাহলে এখন আমি তোমাকে যদি প্রশ্ন করি, তুমি কে? তুমি কি নার্গিস নাকি নার্গিস টেইলার্স? বলো। তুমি নিজেকে কি মনে করবা? মালিক মনে করবা না প্রতিষ্ঠান মনে করবা? তুমি নিজেকে অবশ্যই প্রতিষ্ঠান মনে করবা। কি মনে করবা? প্রতিষ্ঠান। মালিক তোমার চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যক্তি। ওকে, তাইলে কি বলা আছে দেখো, মার্চের 1 তারিখে বলা আছে 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। 20,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তাহলে মূলধন একটা অংশ, আর এই টাকাটা বিনিয়োগ করেছে জনাব নার্গিস। পেয়েছে কে? নার্গিস টেইলার্স, মানে তুমি পেয়েছো। তাহলে তুমি কিভাবে পেয়েছো? নগদে পেয়েছো। এখানে কোনো কিছু উল্লেখ নাই, মানে নগদে। তার মানে এখানে আরেকটি হিসাব নগদ তৈরি হয়ে গেল। তার মানে কি? প্রতিটি লেনদেনে কমপক্ষে দুইটি হিসাব হবে। কয়টি? দুইটি হিসাব। এখানে একটা মূলধন হইল, আরেকটি কোনো কিছু উজ্জ্ব নাই, তার মানে নগদান। কোনো কিছু উল্লেখ নাই, যদি উজ্জ্ব থাকে তাহলে নগদান হবে। মার্চের 3 তারিখ বলা আছে মার্চ মাসে দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তাইলে একটা ভাড়া হিসাব আমরা পেয়ে গেলাম। আরেকটি ভাড়া পরিশোধ করেছে। কিভাবে পরিশোধ করেছো সেটা বলা নাই। তাহলে সেটা যদি না বলা থাকে তাহলে নগদেই হয়েছে। তার মানে এখানেও তুমি আরেকটি নগদ পেয়েছো। হ্যাঁ, তাহলে আমরা দুইটা লেনদেনে কিন্তু আমরা মোট 4টি হিসাব পেলাম। একটা কি? মূলধন প্রথম লেনদেনে, দ্বিতীয়তে নগদ, আর দ্বিতীয় লেনদেনে আরেকটি পাইলাম ভাড়া হিসাব, তৃতীয়ত হলো কি? নগদ। তার মানে কি? এই দুইটার মধ্যে কিন্তু আমরা আনকমন 3টা হিসাব পেয়েছি, মূলধন, নগদ আর ভাড়া। ঠিক আছে। মার্চের 9 তারিখে দেখো কি বলা আছে, নগদের সেলাই মেশিন ক্রয়। সেলাই মেশিনটাকে কলকবজা বলতে পারো বা মেশিন হিসাবেও বলতে পারো। তুমি যা ইচ্ছা যেটা ইচ্ছা সেটা বলতে পারো। কলকবজা বলতে পারো, মেশিনও বলতে পারো, সমস্যা নেই। ক্রয় করা হলো 15,000 টাকা। তো এখানেও কোনো কিছু উল্লেখ নাই, তার মানে নগদে আছে। একটা হিসাব তো পাইলে মেশিন, আরেকটি হিসাব হতে হবে সেটা নগদ টাকার সাথে সম্পর্ক কিনা এটাকে দেখতে হবে। তো কোনো কিছু উল্লেখ নাই, তার মানে এটা নগদেই টাকা দেওয়া হয়েছে, তার মানে এটা নগদ। এরপরে মার্চের 14 তারিখে বলা আছে কাপড় সেলাই বাবদ মজুরি আদায় করা হলো 2,000 টাকা। তাহলে মজুরি আদায় করেছো কাপড় সেলাই বাবদ। কি বাবদ? কাপড় সেলাই বাবদ। এই কাপড় সেলাই কি? তো তোমার মূল আয়ের উৎস। তাইলে এই উৎসটা পাওয়ার জন্য তোমাকে কি করা হয়েছে? সেবা দেওয়া হয়েছে। এটাকে সেবা আয় বলবা। কি বলবা? সেবা আয়। এই মজুরিটাকে বলবা সেবা আয়। তার মানে এখানে সেবা আয় লিখবা একটা। হ্যাঁ, আর একটা হলো নগদ। ঠিক আছে, নগদ 2,000 টাকা পেয়েছে। এরপরে মার্চের 17 তারিখে বলা আছে ব্যবসায়িক প্রচারণা বাবদ ব্যয় 1,000 টাকা। প্রচারণা যখনই থাকবে তখন বিজ্ঞাপন দিবা। প্রচারণার নাম কি? বিজ্ঞাপন। তাহলে এটা একটা খরচ, বিজ্ঞাপন বাবদ ব্যয় 1,000 টাকা, আর নগদ একটা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দুইটা হিসাব পেয়ে গেলাম। এরপর মার্চের 22 তারিখে বলা হয়েছে গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য 1,500 টাকা। তাহলে সেলাইয়ের মজুরি বাবদ এখানেও আবার সেবা আয় হয়েছে, এবং এটা আরেকটি হিসাব রয়েছে প্রাপ্য। প্রাপ্য মানে পাওয়া হয়নি, এখনো পাবে। প্রাপ্য মানে পাওয়া হয়নি, বাট সেটা পাবে। তাইলে পাবে এরকম মনে হলে সেটাকে প্রাপ্য হিসাব বলে। তাইলে আমি এর আগেও শিখাইছিলাম যে কোনো কিছু কারো কাছ থেকে পাবে, এখনো পরিশোধ করেনি, বাট সে দিবে, এরকম মনে হলে সে হলো দেনাদার, আর দেনাদার হলো সম্পদ।
তাহলে এটা প্রাপ্য হিসাব একটা হলো, আর মজুরি বাবদ পাবে, এই জন্য সেবা আয় হবে। হ্যাঁ, এরপরে মার্চের 25 তারিখ সেলাই মেশিন মেরামত করা হলো 300 টাকা। অল্প পরিমাণে মেরামত করা হয়েছে, অল্প খুঁটিনাটি মেরামত গুলাকে মেরামত হিসেবে লিখবো। আর যদি মেশিন এর যদি কোনো বড় ধরনের পার্টস মেরামত করা হয় বা সেটার কারণে যদি মেশিনের আয়ুষ্কাল বৃদ্ধি পায়, তাহলে সেটা সেই মেশিন হিসেবেই লিখবো। কিন্তু টুকিটাকি যে মেরামত গুলা হয় সেগুলোকে মেরামত ব্যয় হিসেবে নেব, মেরামত ব্যয়। তাহলে এটা মেরামত ব্যয়, আর নগদে পরিশোধ করা হয়েছে, তাহলে নগদান হিসাব। এরপরে মার্চের 30 তারিখ সর্বশেষ লেনদেন। 22 তারিখে বিলের অর্থ আদায় করা হলো। এই যে 22 তারিখে যে 1500 টাকা বিল প্রাপ্য হিসাব রয়েছিল, এই প্রাপ্য হিসাবে এখানে আমরা এই অর্থটা 1500 টাকার মধ্যে 1200 টাকা আদায় করেছি, এখনো 300 টাকা রয়ে গেছে। তার মানে এই 1200 টাকা এটা নগদ পাইছি একটা, আরেকটি হলো প্রাপ্য হিসাবের কাছ থেকে পেয়েছি, তাহলে প্রাপ্য হিসাব একটা। তাহলে আমরা কিন্তু এই যে লেনদেনগুলা বিশ্লেষণ করলাম, লেনদেনগুলো বিশ্লেষণ করে প্রত্যেকটার মধ্যে থেকে 2টি করে হিসাব পাইলাম। কমপক্ষে আমি বলছি প্রতিটি লেনদেনে কমপক্ষে 2টি হিসাব পাওয়া যাবে। এর মধ্যে 2টা হিসাব আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। করে তারপরে যেহেতু এটা হিসাব সমীকরণে প্রভাব দেখাবো, সেহেতু আমাকে নগদ সেহেতু আমাদের সম্পদ কোনটি, দায় কোনটি, কোনটি মালিকানা সত্ত্বের মধ্যে যাবে সেটা দেখাইতে হবে। আমি আবারও রিভিশন করে দিছি। সম্পদ কি কি যেতে পারে? সম্পদ যেতে পারে নগদ, আসবাবপত্র, ব্যাংক হিসাব, কলকবজা, তারপরে বিনিয়োগ, তারপরে হলো তোমার প্রাপ্য হিসাব বা দেনাদার, এই সমস্ত বিষয় যাবে। সচরাচর এগুলো যায়। আরো আছে, আরো অনেক নগদ রয়েছে, বাট এইগুলা বেশি থাকে সবসময়। আর দায়ের মধ্যে কি থাকে? পাওনাদার থাকে, ঋণ থাকে। এই দুইটা সবচেয়ে বেশি কমন। এই দুইটা কি? পাওনাদার যেটাকে প্রদেয় হিসাব বলা হয়, আরেকটি হলো ঋণ। এই দুইটা কমন, এই দুইটা খুব বেশি যায়। আর মালিকানা সত্ত্বের মধ্যে কি কি যাবে? 4টা আইটেম যাবে। কয়টা? 4টা। এক হলো মূলধন, 2 উত্তোলন, 3 আয়, 4 ব্যয়। এই 4টা আইটেম যাবে মোট। মনে থাকবে? মালিকানা সত্ত্বের মধ্যে। তো মালিকানা সত্ত্বের মধ্যে কয়টা আইটেম যাবে? 4টা। উত্তোলন, মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। ঠিক আছে? তো এখানে দেখো, এই যে নগদ এটা একটা সম্পদ, এখানে সম্পদ, প্রাপ্য হিসাব এটা একটা সম্পদ, মেশিন হিসাব এটা একটা সম্পদ। তাহলে এখানে সম্পদ পেয়েছি 3টা, আর দায় আছে, এখানে দায় নেই। প্রদেয় হিসাব বা ঋণ কোনো কিছু নেই এখানে, তার মানে আমার দায়ও নেই। তাইলে দায় নাই, তার মানে কি দায়ের ঘর কাটবো না? কাটবো। তারপরে হলো মূলধন। মূলধনের মধ্যে মূলধন আছে, এখানে দেখো এই যে ব্যয় আছে, তারপরে হলো আয় আছে। এগুলো আমাদেরকে দিতে হবে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? হিসাব সমীকরণের প্রভাবের জন্য আমাদের একটা ছক কাটতে হবে। ছকটা এইভাবে কেটে নেব। নাম দেব নার্গিস টেইলার্সের হিসাব সমীকরণে লেনদেন সমূহের প্রভাব। তো কি তারিখ একটা কলাম দেব, সম্পদের জন্য একটা কলাম, তারপরে দায়ের জন্য একটা কলাম, মালিকানা সত্ত্বের জন্য একটা কলাম। এখন দেখব সম্পদে কতগুলো হিসাব রয়েছে। সম্পদে এখানে টোটাল 5টি, সম্পদের টোটাল এখানে 3টি হিসাব রয়েছে। কয়টি? 3টি। কি কি? নগদ, মেশিন আর প্রাপ্য হিসাব, এই 3টা হিসাব রয়েছে। আর দায়ে এখানে কোনো হিসাব নাই, তার মানে দায়ে একটা কলামই হবে। প্লাস মালিকানা সত্ত্বে কয়টা জিনিস যায়? 4টা জিনিস যায়। এই 4টা জিনিসের মধ্যে কি কি থাকে? মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। তাহলে মূলধনকে সি, আর উত্তোলনকে ড্রয়িংস বলবো, আয়কে রেভিনিউ বলবো, আর বলবো, ঠিক আছে। আর ব্যয়কে এক্সপেন্স বলবো, সেটাকে ই দিয়ে মেনশন করবো। তো এই সূত্রটা দেখাই দেবো, সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। তার মানে কি? মূলধন থেকে উত্তোলন বিয়োগ হয়, আয় যোগ হয় এবং ব্যয় বিয়োগ হয়। তার মানে ব্যয় হলে মাইনাস করব, উত্তোলন হলে মাইনাস করব, আয় হলে প্লাস করব, আর মূলধন হলে তো মূলধন থাকবে, প্লাসই থাকবে। তো এই কলামগুলো কেটে নিব। এখন দেখো আমরা লেনদেনগুলো বসাবো। আমরা তো এই যে কি বলছি, মূলধন স্বরূপ 20,000 টাকা নেওয়া হয়েছে, তার মানে নগদ এখানে 20,000 টাকা বৃদ্ধি পাইছে। নগদে করে 20,000 টাকা বসাবো, মূলধনে করে 20,000 টাকা বসাবো। দেখো এখানে বসাই দিয়েছি। এই যে নগদে করে 20,000 টাকা, তারিখটা এইভাবে দেব, সালটা আগে লিখবো, তারপরে মাস, তারপরে তারিখ। 2025 মার্চ মাসের 1 তারিখ। নগদে করে 20,000 টাকা, মালিকানা সত্ত্বের করে 20,000 টাকা। মন্তব্য দিয়ে দিব কি? মূলধন আনয়ন করা হয়েছে, তার মানে মূলধন। হ্যাঁ, এরপরে 3 তারিখে বলা আছে
দোকান ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা, তার মানে ভাড়া হিসাব একটা আর একটি নগদান হিসাব। এখানে নগদ টাকা বাড়ছে না কমছে বলো তো? ভাড়া পরিশোধ করলে টাকা কি তোমার পকেটে আসে না চলে যায়? টাকা তোমার পকেট থেকে চলে যায়, তার মানে কমে গেছে। তাহলে নগদ টাকা কমছে, আর ভাড়া একটা ব্যয়, ব্যয় হলে মূলধন কমে যায়। ঠিক আছে, তাইলে এটা এই যে দেখো নগদে মাইনাস দিয়ে দেব। আমি আগেও শিখাইছিলাম তোমাদের হিসাব বিজ্ঞানের ভাষায় মাইনাস করতে হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্য দিয়ে। হ্যাঁ, এর আগে মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, ফার্স্ট ব্র্যাকেটের মধ্য দিয়ে মাইনাস করতে হবে, যে এই যে আমি যেভাবে দিয়ে দিয়েছি। এরপরে মেরামত ব্যয় একটা, তাইলে মূলধনের জন্য মালিকানা সত্ত্বের ঘরে যাবে, এটা বিয়োগ হবে যেহেতু ব্যয়। তাইলে মন্তব্যের ঘরে দিয়ে দিব ভাড়া, সরি আমি মেরামত বলেছিলাম, এটা ভাড়া হবে, ভাড়া হবে। ঠিক আছে, এরপরে 9 তারিখটা দেখো মেশিন ক্রয় করা হয়েছে, তার মানে মেশিন বৃদ্ধি পাইছে, আর হলো কি বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, তার মানে মেশিন বাড়াই দিলাম এবং নগদ টাকা কমাই দিলাম। এই ক্ষেত্রে দেখো মালিকানা সত্ত্বের ঘরে কোনো আইটেম আসে নাই, এখানে মন্তব্য দরকার নাই, মন্তব্যে সেই জিনিসটাই লিখতে হবে যেটি মালিকানা সত্ত্বের ঘরে আসবে। ওকে, এরপরের লেনদেনটা দেখবো আমরা, কাপড় সেলাই বাবদ মজুরি আদায় করা হয়েছে 2,000 টাকা, তার মানে 2,000 টাকা নগদ বাড়ছে তোমার, আর কি হয়ে গেছে এখানে সেবা আয় হয়েছে, তাহলে আয়ের জন্য মূলধন বাড়বে, তাহলে 2,000 টাকা নগদে বাড়ায় দাও। ওকে, আর এখানে মালিকানা সত্ত্বের জন্য 2,000 টাকা বাড়ায় দাও, এখানে লিখে দিবা কিসের জন্য, সেবা আয়ের জন্য বাড়ছে। হ্যাঁ, এরপরে লেনদেনটা দেখো, প্রচারণা বাবদ ব্যয় করা হয়েছে 1,000 টাকা, তার মানে এটা বিজ্ঞাপন খরচ, এখানে নগদ টাকা কমে গেছে, নগদ সম্পদ কমে গেছে এবং বিজ্ঞাপন খরচ মালিকানা সত্ত্ব কমে গেছে। তাইলে কত, 1,000 টাকা নগদে কমাই দিলা এবং মালিকানা সত্ত্ব 1,000 টাকা কমাই দিলা, এখানে বিজ্ঞাপন ব্যয় লিখবা। হ্যাঁ, এরপরে দেখো গ্রাহক হতে সেলাইয়ের মজুরি বাবদ প্রাপ্য, প্রাপ্য মানে প্রাপ্য হিসাব। হ্যাঁ, তাহলে প্রাপ্য হিসাব হলো সম্পদ, তাইলে এখানে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেয়েছে আর সেবা আয় বৃদ্ধি পেয়েছে, তার মানে সম্পদও বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে। তাইলে এখানে আমার কি হবে দেখো, এই যে প্রাপ্য হিসাবে 1,500 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বে 1,500 টাকা বৃদ্ধি পেয়েছে, এখানে লিখবো সেবা আয়, মনে থাকবে। এরপরে আমরা পরের লেনদেনটা দেখব, যে মেরামত বাবদ ব্যয় করা হলো 300 টাকা, তার মানে নগদ টাকা কমে গেছে এবং মেরামত একটা ব্যয়, এই ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমছে, তাহলে 300 টাকা নগদে কমাই দিব আর মালিকানা সত্ত্ব 300 টাকা কমাই দিব, এখানে লিখবো মেরামত ব্যয়। সর্বশেষ যে লেনদেনটা ছিল সেটা আমরা দেখব, 22 তারিখের বিলের অর্থ আদায় করা হয়েছে 1,200 টাকা, এই যে 1,500 টাকার মধ্যে 1,200 টাকা আদায় করেছো, তার মানে প্রাপ্য হিসেব 1,200 টাকা কমে গেছে, মাইনাস করতে হবে, আর এখানে টাকাটা নগদে পেয়েছো, তার মানে নগদ টাকা প্লাস করতে হবে। তাহলে দেখো নগদে 1,200 টাকা প্লাস করলাম এবং প্রাপ্য হিসাব 1,200 টাকা কমে গেল, এটা মাইনাস করে দিলাম। এই ক্ষেত্রে মালিকানা সত্ত্বে কোনো আইটেম আসে নাই, তার মানে মন্তব্য লিখতে হবে না। তো আমার মোটামুটি প্রভাবগুলো দেখানো শেষ, এখন আমাকে কি করতে হবে, যে এইগুলা যোগ বিয়োগ করে দিতে হবে। তো দেখো 20,000-এর সাথে 5,000 বিয়োগ করব, 15,000 বিয়োগ করব, 2,000 যোগ করব, 1,000 বিয়োগ করব, 300 বিয়োগ করব, 1,200 যোগ করব, যোগ করলে এটা রেজাল্ট দাঁড়াবে 1,900। মেশিং একটাই রয়েছে, 15,000 15,000 বসাই দিব। প্রাপ্য হিসাবে 1500 রয়েছে, 1500 থেকে 1,200 মাইনাস করলে 300 হবে। এখন এই টোটাল মোট তিনটা সম্পদ যোগ করলে 17,200 টাকা হয়, এটা লিখে দিব এখানে। এটা কিন্তু এইভাবেই লিখবো আমরা যেভাবে লিখছি। হ্যাঁ, আর এই যে চিহ্নগুলোও কিন্তু এইভাবেই দিব। এইবার দেখো 20,000 থেকে 5,000 মাইনাস করব, 2,000 যোগ করব, 1,000 মাইনাস করব, 1,500 যোগ করব, 300 মাইনাস করব, টোটাল হবে 17,200। এইবার এই দুইটার যোগফল 17,200 হবে। একই জিনিস এখানে 0 আছে, তার মানে এটাই হবে 17,200। একটা জিনিস খেয়াল করে দেখছো যে মোট সম্পদ কত হলো, 17,200, এ দায় প্লাস মালিকানা সত্ত্ব কত হলো, 17,200। অর্থাৎ এই যে সমান, এই সমানের মানে কি জানো, এই পাশে সমানের এই পাশে যাহা হবে সমানের এই পাশেও তাহাই হবে, এটাই হলো মানে। তার মানে কি দুই পাশে মিলে গেছে, তাহলে 17,200 17,200 মিলে গেছে। যদি না মিলে ক্যালকুলেশনে, তাহলে তোমার অঙ্ক কোথাও ভুল হয়েছে, এটা কনফার্ম ধরে নিতে হবে। ঠিক আছে, তো এই ছিল এই অঙ্কের সমাধান। আর হ্যাঁ, আরেকটি কথা বলে দিই, এই অঙ্কে বাড়তি আরেকটি অংশ চাইতে পারে। যে এখানে দেখো প্রশ্নটা কি বলেছিল, যে লেনদেন সমূহের প্রভাব দেখাও। এইটা যদি না বলে যে হিসাব সমীকরণে এ সমান এল প্লাস ও ই বা
মোট সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব এটির প্রমাণ করো। যদি বলে প্রমাণ যদি দেখাইতে বলে তাহলে ঠিক এইটুক ভাবে এইটুক অঙ্ক পুরাটুকি করব। ঠিক আছে, সাপোজ মনে করো লেনদেনের প্রভাব এই বলছে, ওটা মনে করে পুরাটুকু করে সর্বশেষ নিচে এইটা লিখে দেবা। অতএব এ সমান এল প্লাস ও ই প্রমাণিত, এইটুকু কথা লিখে দিতে হবে। এইটুক কথা একটু প্যাচ লাগাই দেয়। ঠিক আছে, তো কোথায় প্যাচ লাগাই দেয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, আর প্যাচগুলো কিভাবে খুলতে হবে সেগুলোও কিন্তু আমি সমাধান দিয়ে দিচ্ছি। তো এরকম মজার মজার জিনিস শেখার জন্য আর অ্যাকাউন্টিং এ প্রো হওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।